জাপান জিতবে নাকি ব্রাজিল জিতবে, কে জিতবে রাউন্ড অফ 32-তে, ঝটপট একটু কমেন্ট সেকশনে জানাবেন। শুরুতেই কমেন্টস করতে বললাম এই কারণে, কারণ এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত। ব্রাজিল গ্রুপ পর্বে যতগুলো ম্যাচ খেলছে মরক্কোর সাথে ইভেন, তার চেয়েও এই ম্যাচটা দুর্দান্ত হবে। দুর্দান্ত হবে এই কারণে, কারণ এখানে ঐতিহাসিকভাবে কিছু ব্যাপার জড়িত আছে। অনেকগুলো ফ্যাক্ট, অনেকগুলো কম্পোনেন্টসের উপরে আজকে আমরা কথা বলবো যে জাপান এবং ব্রাজিলের এই ম্যাচটা কেন দুর্দান্ত হতে যাচ্ছে। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস মনে করাই দিই, আমি বিশ্বকাপ শুরুর আগে থেকেই জার্মানি এবং ব্রাজিল এই দুটো দল সম্পর্কে খুব বেশি হাই প্রত্যাশা ছিল এবং তারা এখন পর্যন্ত মোটামুটি সেটা মেনটেন করতেছে। এবং আমি আপনাদের আবারও বলতেছি, ব্রাজিলকে কেউ আন্ডার রেট করেন না। যারা আর্জেন্টিনা ফ্যান আছেন বা অন্য ফ্যানরা আছেন ব্রাজিলকে আন্ডার রেট করতেছেন, ব্রাজিলকে আন্ডার রেট করেন না। ব্রাজিল কিন্তু কার্লো আনচেলত্তির দল, কার্লো আনচেলত্তির দল, এটা বারবার বলতেছি। কার্লো আনচেলত্তি যদি বিশ্বকাপ জিততে চাই, সে একমাত্র যে দল হিসেবে বিশ্বকাপ জিতে দিতে পারে, সেজন্য বলতেছি এটা কার্লো আনচেলত্তির দল, সেটাকে আন্ডার রেট করেন না। তারপর আবার নেইমার ফিরে আসছে। যাক, হওয়া পেছাল বাদ দিয়ে মেন পয়েন্টে চলে আসি। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে ব্রাজিল এই ম্যাচটা খুব সহজে জিতবে না, খুব সহজে জিতবে না। হ্যাঁ, এমন যদি হয় যে ব্রাজিল 7-1 জিতে গেল, তখন হয়তো আপনারা আমাকে এসে গালিগালাজ করবেন। ব্যাপারটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। কোনো 7-1 গোল পৃথিবীর ইতিহাসে কোনো 7-1 গোলই কাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত। এগুলো প্রতিদিন ঘটে না। যদি তাই হতো, কুরাসাওকে 7-1 গোল দেওয়ার পরে ইকুয়েডরের সাথে জার্মানি হেরে যায়, ব্যাপারটা বুঝছেন? যদিও অনেক কথা বলবে বেঞ্চ টেন্স টিম এগুলো বলবে, তারপর ব্যাপারটা এরকম 7-1 গোল প্রতিদিন ঘটে না। কিন্তু এই ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে। দেখেন, আমি একটা জিনিস বলি, ব্রাজিলের সাথে জাপানের অনেকবারই দেখা হয়েছে। বিশ্বকাপেও লাস্ট দেখা হয়েছিল 2006 সালে, সেবারও 4-1 হারাইছিল। কিন্তু রিসেন্টলি এই বিতর্কে ঘি ঢেলে দিচ্ছে, প্রীতি ম্যাচে ব্রাজিল জাপানের কাছে হেরে গেছিল। এখানে আপনাদের একটা মজার তথ্য দিয়ে শেয়ার করি, জাপান সারা জীবন মানে কামব্যাক করার জন্য ওস্তাদ। আপনি 2022 জার্মানি ম্যাচ ধরেন, প্রথমে 1 গোল খায় 2 গোল শোধ করে। স্পেনের ম্যাচ দেখেন, 1 গোল খায় 2 গোল শোধ করে। নেদারল্যান্ডের ম্যাচ দেখেন, সেটা প্রীতি ম্যাচ ছিল, কিন্তু তারা প্রথমে গোল খায় তারপর শোধ করে দেয়। বেলজিয়ামের সাথে প্রীতি ম্যাচ ছিল, গোল খায় কিন্তু শোধ করে দেয়। ইভেন এএফসিতেও তারা অস্ট্রেলিয়ার কাছে পিছিয়ে পড়ে, কিন্তু গোল খায় আবার সেই 3টা গোল দিয়ে শোধ করে দেয় এবং তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। এই হলো জাপানের বৈশিষ্ট্য। আপনি জাপানকে একটু স্পেস দিবেন, একটু জায়গা দিবেন, জাপান আপনাকে ধরে ফেলবে। তো এই জন্য ব্রাজিলের কি করণীয়, এইটা কোচ কার্লো আনচেলত্তি জানেন। কিন্তু যে বললাম, আমি দর্শকদের কথা বলি, দর্শকরা কিভাবে ভাবতেছেন যে কি করতে পারে ব্রাজিল যেটা করতে পারে, প্রথমত হচ্ছে যে জাপানের প্রেস ঠেকাইতে গেলে তাদেরকে ছোট ছোট পাসে বিল্ড আপ করতে হবে এবং ছোট ছোট পাসে, যাকে বলছে ওয়ান টাচ ট্রানজিশন হবে। মানে মাঝ মাঠে বল কখনোই বেশিক্ষণ ধরে রাখা যাবে না। ওয়ান টাচ ট্রানজিশনে আমাদের প্রেস ভেঙে দিতে হবে, ওদের প্রেসকে রেজিস্টেন্স করে দিতে হবে ওয়ান টাচ ট্রানজিশনে। এবং বক্সে বা মিডফিল্ডে সবসময় খেলাটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন কোনো সময় যেন পজিশনটা নষ্ট না হয়। দেখেন, ভিনিসিয়াস জুনিয়র উইং দিয়ে প্রচুর আক্রমণ করবেন। ভিনিসিয়াস জুনিয়র প্রতি ম্যাচে গোল পাচ্ছেন, অ্যাসিস্ট পাচ্ছেন, এই ম্যাচে পাবেন এমন কোনো গ্যারান্টি নাই। কারণ জাপান তো বলেই রাখছে যে তারা এই ম্যাচটা খেলার জন্য উন্মুখ হয়ে আছে। তার মানে তার ভিনিসিয়াসকে নিয়ে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করবে ভিনিসিয়াসকে ঠেকানোর জন্য। অবশ্যই ভিনিসিয়াসকে ঠেকানোর কিছু নাই, ভিনিসিয়াস ঠেকানো যায় না। কিন্তু তারপরে বলতেছি, ভিনিসিয়াস যদি অকার্যকর হয়ে যায়, তখন কিন্তু আপনার অন্য চিন্তাটা আপনার মাথায় নিয়ে আসতে হবে। আর ভিনিসিয়াসকে অকার্যকর করতে হইলে জাপান কি করবে, খেলাটাকে একটু মানে নিচের দিকে নামাই নিয়ে আসবে, খেলাটাকে উপরের দিকে তুলতে চাইবে কম। কারণ কি, তারা কাউন্টার অ্যাটাক নির্ভর দল, তারা উপরের দিকে তুলবে না, খেলা নিচের দিকে নামাই রাখবে, মাঝমাঠের দিকে নামাই রাখবে বা নিচের দিকে নামাই রাখবে, যেন ভিনিসিয়াস জুনিয়র একটু নিচে নামে এসে খেলে। যখন নিচে নামে এসে খেলবে, তখন কিন্তু জাপানের কাউন্টার অ্যাটাকগুলোর ব্যাপক সুযোগ তৈরি হবে। সো ওই জায়গাটায় জাপানের সবচেয়ে বড় অস্ত্র, যে জাপান কিভাবে কাউন্টার অ্যাটাক দেয়। জাপান সত্যি বলতেছি, জাপানের মানে আমি যখন এই বিশ্বকাপ নিয়ে সবগুলো দল নিয়ে কথা বলছিলাম, তখন একটা কথা বলছিলাম যে এবার এশিয়া সারপ্রাইজ প্যাকেজ হইতে পারে জাপান এবং উজবেকিস্তান। কিন্তু উজবেকিস্তান পারে নাই, কিন্তু জাপান পারছে। এবং জাপান দুর্ভাগ্য যে রাউন্ড অফ 32-তেই ব্রাজিলের সাথে দেখা হয়ে গেল। অন্য দলের সাথে দেখা হলে আমি কিন্তু জোর গলায় বলতে পারতাম জাপান রাউন্ড অফ 16 যাবে, কিন্তু ব্রাজিলের সাথে যেহেতু দেখা হয়েছে এটা বলতে পারতেছি না। এখন আপনারা বলবেন ভাই ব্রাজিল কি এমন খুব ভালো দল যে একেবারে ব্রাজিলকে হারাতে পারবে না? পারবে, কিন্তু হয় নকআউট স্টেজে এসে খেলা অন্যরকম থাকে। গ্রুপ পর্বের খেলা নকআউট স্টেজের খেলা এক না। নকআউট স্টেজে এসে পাশার দান উল্টে যায়।
আপনি যেভাবে চাইবেন সেভাবে হবে না। এই ছোট ছোট দলগুলো দেখবেন নকআউটে এসেই কিন্তু মোটামুটি ধরা খাবে। এটা কিন্তু দু একটা দল টিকে যাবে, মশা কেন করছে না, তার ভিতরে যে জাপান টিকবে না সেটাও বলছি না, কিন্তু ব্রাজিলের সাথে পেরে উঠবে না। আর লাস্ট ম্যাচে ব্রাজিল যে রিদমে খেললো, যে ছন্দে খেললো, আমি অন্তত মনে করি জাপানের দুর্দান্ত কঠিন পরীক্ষা দিতে হবে। আর কার্লো আনচেলত্তির কথা যখন বলছিলাম তখন কয়েকটা কথা বলি। দেখেন কার্লো আনচেলত্তি হচ্ছে কেমন, যে সারা রাত আপনি ভিনিসিয়াসকে পড়বেন, যা দেখবেন আর একজন প্রশ্ন আসছে। মানে আপনি স্কোয়াডের প্রাইমারি স্কোয়াড জানতে পারবেন না, আপনি হঠাৎ করে দেখবেন ফরমেশন চেঞ্জ করে ফেলবে, হঠাৎ করে দেখবেন রিপ্লেসমেন্ট হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন যে খেলার স্টাইল চেঞ্জ করে ফেলবে। কার্লো আনচেলত্তি এইগুলো করেন, এইগুলোতেই তিনি বস। মানে আপনাকে গেম রিড করতে দেবে না, বিপক্ষ দলের কোচকে গেম রিডই করতে দেবে না, হঠাৎ হঠাৎ এমন এমন কিছু করে ফেলবে, ম্যাচ চেঞ্জ হয়ে যাবে। এবং ইউসিএল আমরা এগুলো দেখছি, মানে আমাদের মুখস্থ যে কিভাবে তিনি ম্যাচ ঘুরে খেলেন। এই জন্য বলতেছি কার্লো আনচেলত্তির দল যেহেতু ব্রাজিল, সো আপনাদের একটু সমীহ